এক মাসের মধ্যে 12টা হাতি মরে গেল। আমি তো একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়লাম যে কি শুরু হলো দেশে। আসলে সমস্যাটা তার পিকে চলে গেছে। যখন একটা সমস্যা তার পিকে চলে যায় তখনই এইরকম বহিঃপ্রকাশ ঘটে। তারপরে চিন্তা করলাম যে কি করা যায়। সেখানে কয়েকটা কাজ শুরু করলাম সকলের সহযোগিতা নিয়ে। তার একটা হলো ইআরটি গুলোকে অ্যাক্টিভেট করা। কোনো কোনো জায়গায় ইআরটি ছিল না, সেখানে ইআরটির বিধান আনা। এর ফলস্বরূপ আমরা দেখতে পেলাম যে কেইপিজেডে যে দ্বন্দ্বটা ছিল সেই দ্বন্দ্বটা এক ধরনের নিয়ন্ত্রণে আসলো। তারপরে কেইপিজেড কর্তৃপক্ষ বন বিভাগকে না জানিয়ে ইআরটির কাজটা বন্ধ করে দিল, যার ফলে আবার একটা দুর্ঘটনা ঘটলো। এখন মানুষের সমাজে যখন কেউ মারা যায়, পরিবারের সদস্যরা তার জন্য কাঁদে, তার একটা কোর্টে যাওয়ার জায়গা থাকে, পুলিশের কাছে যাওয়ার জায়গা থাকে। বেচারা হাতি যখন মারা যায়, তার পরিবারের সদস্যরা তার জন্য কাঁদলেও কিন্তু তার কোথাও যাওয়ার জায়গা থাকে না। যেমন শেরপুরে যখন একটা হাতির বাচ্চাকে এরকম বিদ্যুৎ দিয়ে মেরে ফেলা হলো, তখন সকল হাতি ওর পালে সবাই রাস্তায় এসে ওই রাতে সারা রাত চিৎকার করলো, কিন্তু ওর তো আর বিচার চাওয়ার কোনো জায়গা নেই, ও কার কাছে বিচার চাইবে। এবং এই সব কিছুই ঘটতে হলো আমার দায়িত্ব গ্রহণের মাসখানেকের মধ্যে। আপনি টিক মার্ক দিয়ে বাটন প্রেস করে কাজ আগাতে পারেন, সিস্টেমে যখন ডেভেলপ না থাকে তখন আপনি আগাবেন কেমন করে? এটা না দেখলে, কারণ আপনার বাসাটা হচ্ছে, আপনার অফিসটা এটা, আপনার বাসাটা মিরপুরে বা লালমাটিয়াতে, কিন্তু বেচারা হাতির বাসা তো শেরপুরে, তার বাসা তো কক্সবাজারে, তার বাসা তো সিলেটের একটা বনে। এখন সেখানে আপনি কিরকম গাছ লাগান সেটা তার থাকার উপযোগী কিনা। এখানে যদি আমি এখন পাওয়ার বন্ধ করে দিই, আমরা কেউ তো মিটিং করতে পারবো না। ও যেখানে হাঁটে, ও যেখানে চলে, তো ওর থাকার উপযোগী কিনা, ওর হাঁটার উপযোগী কিনা, ওর খাওয়ার উপযোগী কিনা, এটা তো আমরা ভাবলাম না। আমাদেরকে যে দেখানো হলো যে একটা জায়গায় ওইটা এনক্লোজ করে দেওয়ার কারণে হাতির করিডোরটা হ্যাজ বিন ডিস্টার্ব। আমাদের কাজগুলো হওয়া উচিত যে হাতির করিডোরগুলো চিহ্নিত করা। আমাদের কাজগুলো হওয়া উচিত যে এখন আমাদের হাতি কয়টা আছে সেটা হিসাব করে সেটা ট্র্যাক করা। আমাদের করা উচিত হাতি মানুষ দ্বন্দ্ব যতটা কমিয়ে রাখা যায় সেটার চেষ্টা করা। দ্বন্দ্ব আমরা বন্ধ করতে পারবো কিনা আমি ঠিক জানি না, কারণ এত ছোট একটা দেশে আর এমন করে বনভূমি দখল হয়ে গেছে যে সেই দখল উচ্ছেদ কিন্তু রাতারাতির ব্যাপার না। আর আমাকে দেখাতে নিয়ে গেল বন, আমি গিয়ে দেখি ওটা একটা গ্রাম, কিন্তু হাতি তো এই কথাটা বুঝবে না। সে তো তার প্রথাগতভাবে যে জায়গায় সে আসে, অভ্যাসগতভাবে সে সেখানটাতেই আসবে। এখানে গাছ লাগানো নিয়ে একটা কথা হচ্ছে, আমার মনে হয় যে একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যেই গাছগুলো প্রাকৃতিক বনের মধ্যে, শালবনের মধ্যে আপনার ইউক্যালিপটাস আছে, সেই গাছগুলো সরিয়ে গাছ লাগানো হচ্ছে। এখন গাছ লাগাবেন না এই প্রেসক্রিপশনটা দিয়েন না। তার কারণটা হলো, তাহলে বনের জায়গাটা পাহারার দায়িত্বটা আপনাকে নিতে হবে। আমার তো বনের জায়গা পাহারা দেয় না, প্রহরী নাই। আবার অনেক সময় আমার বেড়ায়ও ক্ষেত খায়। তাহলে আমি এখন করবোটা কি? আমাকে যদি আমার ওটা দখলে রাখতে হয়, তাহলে ওইখানে গাছ লাগানো ছাড়া আমার আসলে আর কোনো উপায় নেই। সিমিলারলি চুনতিতে কেন গাছ লাগানোর কথা আসছে? কারণ আমাদের ওখানে কত হাজার, 5,000 একর, 5,000 একর হচ্ছে আমার আকাশমণি। 5,000 একর আকাশমণি দিয়ে চুনতি বনের প্রতিবেশ ব্যবস্থা আমি কেমন করে রক্ষা করব? হয় আমাকে ওইটা এভারগ্রিন ফরেস্ট রাখতে হবে, নতুবা আমাকে ওইটা আকাশমণি বন ঘোষণা করে দিতে হবে। আর আকাশমণি বন ঘোষণা করে দিতে হলে বলেন আমি আকাশমণি বন ঘোষণা করে দিচ্ছি, সেটা তো সম্ভব না, কারণ ওর উপর তো আবার বায়োডাইভার্সিটি ডিপেন্ডেন্ট। তো আমাদের যে প্রকল্পটা হয়েছে এটা জাস্ট বিগিনিং। আমরা যদি এটা সফলতা দেখাতে পারি, আমার ধারণা পরবর্তী সরকার নিশ্চয়ই এখানে টাকা দেবে। ইআরটিকে কেন টাকা দেন? আমি বন্ধ করে দেব টাকা, কিন্তু এত বছর যে টাকা দিয়ে এসছে, এখন তো টাকা না দিলেও আর নামবে না। এখন তো সোশ্যাল রেসপন্সিবিলিটি করেও যাবে না। যদি এত বছর প্রথম থেকে টাকা দেওয়া না হতো, তাইলে আমি এই কথাটা বলতে পারতাম যে আমরা টাকা দেব না, অন্য সুবিধা দেব। সেটা কি এখন আর বলার সুযোগ আছে? আপনি যদি একবার মানুষকে বেতন দিয়ে কাজ করান, তারপরে কি আপনি আর বলতে পারেন যে তোমাকে আর বেতন দেব না? সেটা তো আরেক বিপদ হয়ে যায়।
এখানে কলারের কথা বলা হয়েছে, আমি যতটুকু বুঝেছি ওনাদের কাছ থেকে যে প্রাথমিকভাবে কিছু কলার স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু এটা কেমন করে করবে আমাদের দেশে সেই বিশেষজ্ঞ আছে কিনা। কারণ এটা করতে গেলে দেখা যাবে আবার ডাক্তারকে সুর দিয়ে পেঁচিয়ে দিল মাইরে। আমরা তো অভ্যস্ত না। এটা অনেক ধরনের বিপদের একটা কারণ কি জানেন, কারণ আমরা তো কোনোদিন এই কাজ করি নাই। একটা হাতি আহত হয়ে পড়ে আছে, তাকে যে চিকিৎসা দিতে হবে এই কথা তো ডিকশনারিতে ছিল না। এখন যখন এই কথা ডিকশনারিতে আসতেছে, এটার ব্যাপারে আমাদের সকলের তো অভ্যস্ততার একটা ব্যাপার আছে, প্রস্তুতির একটা ব্যাপার আছে। আরেকটা হাতি নিয়ে আমরা কথা বলি না, সেটা হচ্ছে ক্যাপটিভ হাতি। আচ্ছা, হাতি আবার কেমন করে মানুষের বাসায় থাকে বলেন? আমাদের প্রবাদই হচ্ছে হাতি পালা খরচ, মানে এমন খরচ যে এটা আসলে পোষানো যাবে না। আমরা বলি হাতির খরচ তো এই বাসায়, আমরা রেখে গেলে নিজেদের বাসাতেও তো বলি যে হাতির খরচ। সেখানে ক্যাপটিভ হাতি কারা পালে একটু দেখবেন তো, তাদের সেই পালার সামর্থ্য আছে কিনা একটু দেখবেন তো। যাদের হাতে ক্যাপটিভ হাতি পালার লাইসেন্স আছে, আপনি বলবেন বংশ পরম্পরায় তারা পারে। যে সময় তাদের বংশ হাতি পালতো সে সময় বন বাজারের অবস্থা অন্যরকম ছিল, সে সময় বংশের অবস্থা অন্যরকম ছিল। আজকের বাস্তবতায় আপনি সার্কাস দেখাবেন হাতিকে দিয়ে? আজকের বাস্তবতায় আপনি রাস্তার মধ্যে হাতি দিয়ে গাড়ি থামিয়ে চাঁদা নেবেন? আজকের বাস্তবতায় ওই লোক পারবে? নিজেরই তো পরিবারের খরচ আসে না, সে কেমন করে হাতির খরচ পোষাবে? এখন এই ক্যাপটিভ হাতিগুলোকে নিয়ে আমরা কি করব? আমরা